বিসিএস সহ বিভিন্ন ভাইভা পরীক্ষায় বাংলাদেশের ভাষা আন্দোলন নিয়ে যে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নগুলো সম্পর্কে আজকে আলোচনা করা হবে। তো যারা ভাইভা পরীক্ষায় মুখোমুখি হন তারা অনেক সময় দেখা যায় যে আমাদের ভাষা আন্দোলন নিয়ে যে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নগুলোর উত্তর সহজভাবে দিতে পারেন না, বা সেই প্রশ্নগুলো আগে থেকে যদি আপনারা ধারণা নিয়ে বা আপনারা যদি নোট ডাউন করে সেটার প্রস্তুতি নেন তাহলে কিন্তু আপনাদের ভাইভাটা অনেক ভালো হবে এবং সেই সাথে আপনি চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এজন্য আপনাদের একটা বিষয়ে সবসময় খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের উৎপত্তি এবং বাংলাদেশের যে অর্জন, এর ক্ষেত্রে যে আমাদের যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো কিন্তু আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। তো ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবনে খুবই প্রভাব বিস্তারকারী একটা ঘটনা। সেই সাথে আমরা আজকে যে বাংলা ভাষায় কথা বলছি তা মূলত এই ভাষা আন্দোলনের ফলেই প্রাপ্ত। তো ভাষা আন্দোলন নিয়ে যে কোনো প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে অবশ্যই ভাষা আন্দোলনের খুঁটিনাটি জানতে হবে এবং সেই সাথে আজকে যে প্রশ্নগুলো আমি বলবো সেই প্রশ্নগুলোর প্রস্তুতি যদি আপনি ভালোভাবে নেন তাহলে কিন্তু আপনি ওভারঅল বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষার ভাইভায় আপনি কিন্তু ভালো করতে পারবেন। তো সবাইকে আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। ভাষা আন্দোলন নিয়ে প্রথমেই যে প্রশ্নগুলো করা হয় সেটা হচ্ছে যে ভাষা আন্দোলন কেন করা হয়েছিল, অর্থাৎ আমরা কেন ভাষার জন্য আন্দোলন করেছি। পৃথিবীতে আর কোনো জাতি আছে কিনা যারা ভাষার জন্য যুদ্ধ করেছিল বা ভাষার জন্য প্রাণ দিয়েছিল, এই প্রশ্নটা কিন্তু সবসময় করা হয়। তো পৃথিবীতে ভাষার জন্য সংগ্রাম করা জাতি কিন্তু আমরা একমাত্র আমরা বাঙালিরাই। এই বিষয়টা সবাইকে জানতে হবে। এরপর ভাষা আন্দোলনের প্রথমেই যে প্রশ্নটা করা হয়, ভাষা আন্দোলনের যে ঘটনাটা শুরু হয় সেখানে 47 সাল থেকে 52 সাল পর্যন্ত ঘটনা ভাষা আন্দোলনের যে পটভূমি বলা হয় বা সূচনা থেকে শেষ হচ্ছে 47 থেকে 52 পর্যন্ত। তো এটা হচ্ছে আমাদের ভাষা আন্দোলনের প্রথম একটা পর্যায়। এরপর আমাদের একটা দ্বিতীয় পর্যায় আছে যেটা হচ্ছে 52 থেকে 56 পর্যন্ত বা 54 পর্যন্ত। এই বিষয়গুলো দুইটি ভাগে আলোচনা করা হবে। তো প্রথম পর্যায়ে আমাদের 1947 সালের প্রথমেই ভাষা আন্দোলনে আমাদেরকে যে সাংস্কৃতিক যে একটা শক্তি দাঁড় করানো হয়, যে সাংস্কৃতিক যে সংগঠন আমাদেরকে সাপোর্ট দিয়ে বাংলা ভাষা প্রতিষ্ঠায় ভূমিকা রাখে, সেই সংগঠনটার নাম হচ্ছে তমদ্দুন মজলিস। এটা 1947 সালের 2রা সেপ্টেম্বর প্রতিষ্ঠা লাভ করে। তো তমদ্দুন মজলিসের মূল উদ্দেশ্যই ছিল বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করা, বাংলা ভাষার ন্যায্য দাবি প্রতিষ্ঠা করা। তো তাদের অগ্রণী ভূমিকার প্রেক্ষিতেই পরবর্তীতে কিন্তু এই রাষ্ট্রভাষা আন্দোলনের যে প্রথম যে সংগঠন হয়, যে বাংলাদেশের যে বাংলা ভাষা যে পরিষদটা গঠন করা হয় সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কিন্তু 1948 সালের 2রা মার্চ প্রতিষ্ঠিত হয়। এই পরিষদ পরবর্তীতে এই বাংলা ভাষা আন্দোলনকে আরও বেগবান করে এবং আমাদের মাতৃভাষাকে ছিনিয়ে নিয়ে আসে। তো প্রথমেই আপনাকে জানতে হবে যে বাংলা ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান তমদ্দুন মজলিস কী ধরনের প্রতিষ্ঠান। এরকম একটা প্রশ্ন আমাকে করা হয়েছিল আমার বিসিএস ভাইভাতে, সম্ভবত এটা 34 বা 36তম বিসিএস ভাইভাতে। তো আপনাদেরকেও এরকম একটা প্রশ্ন করতে পারে। তমদ্দুন মজলিস সম্পর্কে আপনি ডিটেলস জেনে যাবেন। এরপর আপনি যে বিষয়টা জানবেন সেটা হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নিয়ে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আসলে কাজ কী ছিল এবং রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বাংলা ভাষা প্রতিষ্ঠায় কী ভূমিকা রেখেছিল। এরপর যে মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রেসকোর্স ময়দানে যে পরপর দুটি সমাবেশে তিনি উর্দুকে রাষ্ট্রভাষা করার বিষয়ে যে বক্তৃতা দান করে সেই বক্তৃতার বিষয়ে জানতে চাইতে পারে এবং প্রথমটি
তিনি মূলত রেসকোর্স ময়দানে 21শে মার্চে 1948 সালের 21শে মার্চে বলেন যে একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এসএম হল, সলিমুল্লাহ মুসলিম হল, সেই মুসলিম হলে কিন্তু তিনি 24শে মার্চের এক সমাবেশে তিনি বলেন যে একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তো তার যে ঘোষণা, এই ঘোষণাকে তৎকালীন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলে যে ছাত্ররা ছিল তারা কিন্তু প্রোটেস্ট করে। তো একটা কথা আপনাদেরকে এর মাঝে আমি আমার স্মৃতি বলে যেতে চাই। আমি এসএম হলের ছাত্র। তো এসএম হলে এই ঘটনাটা ঘটে, আসলে এটা একটা গর্বের বিষয়। তো ভাষা আন্দোলনের জন্য কিন্তু ছাত্ররা সবসময় সোচ্চার ছিল, সবসময় তারা কিন্তু লড়াই করে এই বাংলা ভাষা প্রতিষ্ঠা করেছে। তো আমাদেরকে এই বাংলা ভাষার প্রতি সম্মান জানাতে হবে, বাংলা ভাষার যে আনুষঙ্গিক ঘটনাগুলো আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। এখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারে। এরপর আপনাকে যে প্রশ্নগুলো করতে পারে সেটা হচ্ছে বাংলাদেশের যে প্রথম শহীদ মিনার উদ্বোধন করে কে, প্রথম শহীদ মিনারের নকশাকার কে, এই জিনিসগুলো হতে পারে। এরপর যে বাংলাদেশের যে ভাষা শহীদ, তো ভাষা শহীদরা কারা, ভাষা শহীদরা যে যারা বর্তমানে আছেন তাদের নাম বলেন, অথবা যে আমাদের যে ভাষা শহীদ আছে যে তারা কে কোন পেশার, তাদের বাসা কোথায়, এই বিষয়গুলো আপনাকে ভালোভাবে জানতে হবে। এবং আরেকটা প্রশ্ন খুব কমন, যেটা হচ্ছে যে বাংলা ভাষা প্রতিষ্ঠায় কেন পশ্চিম পাকিস্তানিরা বাধা দিত এবং উর্দুকে কেন তারা তাদের রাষ্ট্রভাষা করতে চেয়েছিল, এবং বাংলা ভাষায় কত পার্সেন্ট লোক তৎকালীন কথা বলে বা বলেছিল, সেই পার্সেন্টেজটা জানতে চায়। এছাড়া উর্দু কত পার্সেন্ট লোক কথা বলেছিল সেটাও তারা জানতে চায়। তো আপনাদেরকে এই পার্সেন্টেজটা জানতে হবে। নর্মালি হচ্ছে 56% মতো লোক তৎকালীন বাংলা ভাষায় কথা বলতো, প্রায় মেজরিটি অংশ, এবং উর্দুতে কথা বলতো মাত্র 6% মতো লোক। তো এরপরও কিন্তু উর্দুকে তারা রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার জন্য বাঙালিদের উপর নির্যাতন শুরু করে। তো এটা আসলে আমাদের ভাষার প্রতি, আমাদের অস্তিত্বের প্রতি একটা ছিল হুমকি। এজন্য কিন্তু ভাষা আন্দোলনটা হয়। তো ভাষা আন্দোলনের ফলে কিছু প্রতিষ্ঠান কিন্তু গড়ে ওঠে। ভাষা আন্দোলন বা ভাষাকে অর্জন করতে কিছু প্রতিষ্ঠান গড়ে ওঠে, কিছু সংগঠন গড়ে ওঠে। সেই সময় প্রতিষ্ঠিত যে সংগঠনগুলো, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল মুসলিম ছাত্রলীগ। পরবর্তীতে 53 সালে মুসলিম কথাটা বাদ যায় এবং ছাত্রলীগ প্রতিষ্ঠা লাভ করে। তো 48 সালের ছাত্রলীগ প্রতিষ্ঠা, তারপর তমুদ্দুন মজলিস, এই সংগঠনগুলো কিন্তু তৎকালীন ভাষা আন্দোলনের প্রেক্ষিতে প্রতিষ্ঠা লাভ করে। তো এই প্রশ্নটা হয় যে ভাষা আন্দোলনের প্রেক্ষিতে কোন কোন সংগঠনগুলো তৈরি হয়। এরপর আপনাকে যে প্রশ্নটা করতে পারে, 21শে ফেব্রুয়ারি কীভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতিষ্ঠা পেল বা পালন করা হয়, এই বিষয়টা। তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো এমনিতেই হয়নি, অবশ্যই এটা প্রতিষ্ঠা করতে আমাদেরকে অনেক ভূমিকা রাখতে হয়েছে। অনেক কূটনীতিক এবং কানাডার দুজন বাঙালি, তারা কিন্তু এটাকে এগিয়ে নিয়ে গেছে এবং ইউনেস্কো সেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার একটা স্বীকৃতি দান করে। এরপর আমাদের যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আছে সেটা বাংলাদেশের সেগুনবাগিচায়, সেই জিনিসটাও কিন্তু আপনাকে জানতে হবে। আপনার জানতে চাইতে পারে যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায়। অনেকেই কিন্তু এটা ভুল করে বসে যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, আবার আন্তর্জাতিক যে মাতৃভাষা লার্নিং ইনস্টিটিউট সেটা ঢাকা ইউনিভার্সিটিতে, এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটটা হচ্ছে সেগুনবাগিচায়। এই জিনিসটা কিন্তু আপনি কিন্তু জানতে হবে। এরপর আপনাকে বলতে পারে যে 21-এর প্রথম যে কবিতা লিখেছে তার নাম কি, 21-এর প্রথম কবিতা কয়েক লাইন বলেন। তো 21-এর প্রথম কবিতা ছিল যে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। তো মাহবুবুল আলম স্যার উনি লিখেছেন। এরপর আপনাকে ভাষা আন্দোলন ভিত্তিক কিছু কবিতা জানতে চাইতে পারে, কিছু গানের কথা জিজ্ঞেস করতে পারে, নাটক, উপন্যাস বা চলচ্চিত্রের কথা জানতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে
আপনাকে কিন্তু অ্যান্সার করতে হবে। এইসব বিষয় যদি আপনি সুন্দরভাবে অ্যান্সার করতে পারেন তাহলে কিন্তু আপনার বিসিএস ভাইবা এবং অন্যান্য যে ভাইবাগুলো আপনি ফেস করবেন সেখানে কিন্তু আপনি খুব ভালো করতে পারবেন। ভাষা আন্দোলন নিয়ে আমার যে কোশ্চেনগুলো আমি বললাম, এই কোশ্চেনগুলোর উপর যদি কারো দখল থাকে আশা করা যায় তিনি ভাইবা পরীক্ষায় ভালো করবেন এবং সামনে আমাদের পেট্রো বাংলার একটা বড় নিয়োগ আসছে, সেই নিয়োগের পরীক্ষা হবে এবং ওই নিয়োগে দেখা যাবে যে একটা বিশাল পরিমাণ প্রার্থী কিন্তু নিয়োগ পাবে। তো যাদের যোগ্যতা, মেধা এবং ভাইভায় যারা সবার চেয়ে ভালো করবে তাকেই কিন্তু নিয়োগ দেওয়া হবে। তো এই বিষয়টা মাথায় রেখে আমার মনে হয়েছে যে আমরা যেভাবে পার হয়ে আসছি সেই চিন্তাধারা থেকে সেই অভিজ্ঞতাগুলো একটু যদি শেয়ার করে কারো উপকার হয়, সেই জন্যই কিন্তু আপনাদেরকে শেয়ার করার লক্ষ্যে বা আমি একটু নোট ডাউন করে আপনাদের এই ভাষা আন্দোলন বিষয়ক যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো কিন্তু বললাম। তো আশা করি আপনাদের এই ভিডিওটা দেখার পর আপনারা এই ভাষা আন্দোলন নিয়ে যে প্রশ্নগুলো আসবে সেগুলো নিয়ে প্রস্তুতি নেবেন এবং যদি আপনাদের এই প্রস্তুতি নিতে কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় আমার মেইলে অথবা আমার যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনি পিক করে আমাকে নক করবেন। তো আমাকে নক করলে আশা করি আপনাদের কে সহযোগিতামূলক যতটুকু করা যায় সেটা করা হবে। আর যারা ডিজিটাল একাডেমির সাথে আছেন এবং ডিজিটাল একাডেমিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী দিনগুলোতে ডিজিটাল একাডেমি আপনাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে। সবাইকে ধন্যবাদ।